দর্শক সবাইকে দ্বীপের সংবাদে স্বাগত জানাচ্ছি এবং আপনারা জানেন যে সন্দ্বীপে নানান বিষয় নিয়ে আমাদের বিশেষ করে ঘাট বিষয় নিয়ে আমাদের একটু তোলপাড় চলছে। সন্দ্বীপে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। আর এই বিষয় নিয়ে এবার দ্বীপের সংবাদের মুখোমুখি হয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। তিনি আজ নানান বিষয় নিয়ে কথা বলবেন, বিশেষ করে এই ঘাট ইস্যু সহ উনি যে সন্দ্বীপের যে বিষয়গুলো আছে তিনি আজকে আহ, সবার যে আলোচনা সমালোচনা সেই বিষয়ে কথা বলবেন। শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে আপনি জানেন যে সন্দ্বীপে গত 2 দিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘাটের নৌযান চলাচল বন্ধ থাকার কারণে একজন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন এবং আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন, তার পাশাপাশি সন্দ্বীপের যে ঘাটের যে সমস্যা সেই ব্যাপারে বিএনপির অবস্থান কি, আপনার অবস্থান কি, তার পাশাপাশি আমাদের করণীয় পদক্ষেপ কি হতে পারে এবং আহ, যে সমস্যা এই ক্ষেত্রে আপনাদের কোনো আহ, সম্পৃক্ততা আছে কিনা, এই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করবেন। একটু আমরা জানতে চাচ্ছি যে যে সাম্প্রতিক সময়ে যে সমস্যাটা সেই ব্যাপারে একটু বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি দ্বীপের কথাকে। আজকে নিজের মানসিক তাগিদ থেকে এই দ্বীপের কথার সাথে কিছু বিষয় আলোচনা করার জন্য আহ, নিজেকে উদ্যোগী হয়ে আমি আলোচনা করার জন্য সুযোগ করে নিলাম। আমি বিশেষ করে আজকে এই কথার প্রসঙ্গে আমি প্রথমে আমার সন্দ্বীপ উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতা কর্মী সহ আমাদের শুভাকাঙ্ক্ষী এবং সন্দ্বীপের সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্নের অবতারণা হচ্ছে, আমি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করছি। আমি প্রথমে আজকের এই ক্ষণে সুযোগ পেয়ে আমি সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের আহ, নবনির্বাচিত রাষ্ট্রপতি, দলের সাবেক মহাসচিব, বিগত ফেসিবাদী আন্দোলনের সংগ্রামে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেব, ওনাকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় আমি সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে সন্দ্বীপে আমাদের অনেকগুলো বিষয় বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে সহ নানা জনের নানা মত এইভাবে আলোচিত হচ্ছে। আমি দু একটি বিষয় একটু স্পষ্ট করার জন্য আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। প্রথমত, 5ই আগস্টের পর আপনারা জানেন আমরা সবসময় বলে আসছি যে সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত রাখার জন্য আমরা দলগতভাবে সন্দ্বীপের সব স্তরের মানুষকে নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা নেতা কর্মী আন্তরিকভাবে কাজ করছে। সেই সুবাদে সার্বিকভাবে অন্যান্য উপজেলার চেয়েও আমাদের বিচ্ছিন্ন কিছু ঘটনা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো এটুকুন হয়তো বলা যেতে পারে। যাই হোক, সাম্প্রতিক সময়ে যে বিষয়টা আমাকে সবাই একটু দোষারোপের জায়গায় নিয়ে নেন, যে সেটি হচ্ছে যে আমি হয়তো সবকিছু ক্লিয়ার করে কথা বলি না, অথবা আমি মুখ বন্ধ করে রাখি, অথবা আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি যেভাবে এই সব বিষয়ে কথা বলার দরকার সেভাবে হয়তো বলি না। আসলে ব্যক্তিগতভাবে আমি সবসময় প্রচারে আসা, সবসময় মিডিয়াতে কথা বলা, হয়তো আমার এটা আমি অভ্যস্ত না, যার কারণে সেই জায়গায় আমার কিছু সীমাবদ্ধতা আছে। আমি অভ্যস্ত না বলে হয়তো সবসময় আমি সেভাবে আসি না। আজকে বিশেষ প্রয়োজনে আমাকে আসতে হলো, এই জন্য আমি কিছু বিষয় আমার নেতা কর্মী সহ সন্দীপবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ যে কুমিরা গুপ্তছড়া ঘাটের কিছু বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, দোষারোপের বিষয় হচ্ছে। তো এই বিষয়টা আমি প্রকৃতপক্ষে যে ঘটনাটা সেটা হয়তো আমি সন্দীপবাসীর উদ্দেশ্যে
এবং আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করতে চাচ্ছি। 5ই আগস্টের পরে দুই দুই মাস কিংবা আড়াই মাস পরে ঘাট সংক্রান্ত বিষয়ে কিছু যখন সমস্যা দেখা দিচ্ছিল, তখন আমি আমাদের উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আমাদের সব যুগ্ম আহ্বায়ক, আমাদের সদস্য সচিব সহ আমরা একাধিকবার এই ঘাটের সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায় সেটা নিয়ে আমরা বৈঠক করেছি। একটা বৈঠক খুব গুরুত্বপূর্ণ, যে বৈঠকের বিষয়টা বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুব বেশি প্রচারিত হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জন থেকে। সেটি হচ্ছে হোটেল জামানের একটা বৈঠক নিয়ে, সেই বৈঠকের কিছু বিষয় নিয়ে আমরা ঘাটের বিভিন্ন অসুবিধা সংক্রান্ত বিষয়ে ঘাটের ইজারাদার জগলুল নয়নের সাথে যখন আমরা কথা বলি সমস্যা সংক্রান্ত বিষয়ে, তখন জগলুল নয়ন আমাদেরকে অবহিত করলো যে ঘাটের ভাড়া কমানোর যাচ্ছে না, এই কারণে যে বিগত 2-3 মাস যাবৎ, বিশেষ করে 5ই আগস্টের পরে এই ঘাটটার সন্দ্বীপ অঞ্চল থেকে বা সন্দ্বীপের কুল থেকে যেই ভাড়াটা আদায় হতো, সেটা কোনো না কোনোভাবে ঘাটের ইজারাদার হিসেবে বা মালিক হিসেবে সেই তার কাছে এই টাকাগুলো আসতো না। তো এটার কারণে সে ঘাটের ভাড়া কোনোভাবে কমানোর পক্ষে ছিল না। তো আমরা এটা নিয়ে যখন কথা বলতে চাচ্ছিলাম, তখন সে বলল যে তার কাউন্টারপার্ট, অর্থাৎ তার ব্যবসায়িকভাবে পশ্চিমাংশে যারা ঘাটটা পরিচালনা করত তৎসময়ে, তখন তাদের দিক থেকে বলা হতো যে এই টাকা, এই ঘাটের টাকা উপজেলা বিএনপির নেতাদের কাছে যাচ্ছে। এই কথাটা বলার পরে আমরা বিশেষ করে উদ্বিগ্ন হয়ে পড়ি যে এই বিষয়টা খুব আপত্তিকর এবং এটা উপজেলা বিএনপির আত্মসম্মান, উপজেলা বিএনপির ভাবমূর্তির জন্য এটা একটা বিশেষ অন্তরায়। সেই প্রেক্ষিতে আমরা উপজেলা বিএনপির, আমি আহ্বায়ক, আমাদের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, আমাদের ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ আমাদের প্রায় 11 জন যুগ্ম আহ্বায়কের মধ্যে 2-3 জন ছাড়া বাকি সব যুগ্ম আহ্বায়ক সহ আমরা একটা বৈঠক করি। সেখানে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সীতাকুণ্ডের সন্তান, এবং ঘাটের ইজারাদারের পক্ষে ওনাদের নয়ন সহ আরও 2-1 জন তারা উপস্থিত ছিল। সেখানে আমাদের জানার বিষয়টা ছিল যে গুপ্তছড়া ঘাট থেকে নেতা কর্মীদেরকে যে টাকাটা দেওয়া হচ্ছে, বিএনপির নেতা কর্মীদেরকে অথবা বিএনপির কোনো প্রোগ্রামে যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা প্রকৃতপক্ষে কাদেরকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এই প্রশ্নটাই ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই সুবাদে আমরা বিভিন্ন কথাবার্তা বলছি এবং সেই কথাবার্তাগুলো কোনো না কোনোভাবে আমাদের মধ্যে কেউ হয়তো এটা রেকর্ড করে এখন সেটা আলোচনায় নিয়ে আসছেন। তবে সেখানে আমি যেটা স্পষ্ট করে বলতে পারি, সেখানে ঘাট সংক্রান্ত এই আমাদের দলের বিরুদ্ধে যখন একটা অভিযোগ আসছে, এই অভিযোগটা খতিয়ে দেখার জন্য কেন এই অভিযোগ আসলো, কেন এই টাকাটা বিএনপির নেতা কর্মীদের কাছে যাচ্ছে, এই ধরনের কথা নয়নকে বলা হলো, এটাকে যাচাই বাছাই করার জন্যই মূলত আমরা বসছি। সেখানে আমাদের সব যুগ্ম আহ্বায়ক কথা বলছেন। সেখানে তো আসলে ঘাট থেকে আমরা কোনো চাঁদা নেওয়া বা চাঁদা দেওয়ার কোনো বিষয়টা আমরা আলাপ করি নাই। আমাদের বিষয়টা আসছে যে উপজেলা বিএনপিকে অভিযোগ করে যে কথাটা আসছে, সেটা তদন্ত করা, সেটা যাচাই করা, সেটা কেন এই এই ধরনের কথা আসবে সেটা নিয়ে আমরা কথা বলছি। তো সেই প্রসঙ্গে আমরা একটা পর্যায়ে আমাদের সবার কথোপকথন তো আপনারা ইতিমধ্যে শুনছেন। তবে সেখানে মূল বিষয়টা ছিল, আমি যেটা বললাম যে কোনোভাবেই বিএনপি নেতা কর্মীদেরকে টাকা দেওয়া হয়, হ্যাঁ, সেটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ছিল। অর্থাৎ আমি উপজেলা বিএনপির কনভেনার, আমি স্পষ্ট এবং দায়িত্বহীনভাবে বলতে পারি যে আমার জানা মতে উপজেলা বিএনপির আমাদের যারা সেই বৈঠকে উপস্থিত ছিল, ব্যক্তিগতভাবে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যে সেখানে ওই গুপ্তছড়া ঘাট থেকে মানে একটা টাকাও আমাদের পকেটে আসে নাই। তাহলে এই বিএনপির নামে বদনাম করা অথবা বিএনপিকে দোষারোপ করা অথবা বিএনপি চাঁদাবাজি করা, এই কথাগুলো ছিল সম্পূর্ণ অমূলক। প্রকৃতপক্ষে নয়ন গুপ্তছড়া ঘাটে যাদেরকে ঘাট পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বা যারা 5ই আগস্ট দায়িত্ব নিয়েছিল, তাদের সাথে হিসাবের গরমিল
অথবা টাকা পয়সা ঠিকভাবে নয়নকে দেওয়া না দেওয়া, এই বিষয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ। সমস্যাটা ছিল সেখানে। ওই টাকা থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি স্পষ্ট করে বলতে পারি সেখানে যে আমাদের ফিনান্সিয়াল কোনো লাভবান হওয়া বা কোনো ইনভলভ হওয়ার কোনো সুযোগ ছিল না, অথবা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটাই ছিল মূলত বিষয়। এখন সেই বিষয়টা নিয়ে আমরা যখন সবার সাথে কথা বলছি এবং সেখানে কিছু টাকার হিসাব দেয় নাই বা গরমিল, সেটা নিয়ে আমরা কথা বলছি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা ছিল ব্যবসায়িক বিষয়, লেনদেনের বিষয়। কারণ ঘাটটা পশ্চিমাংশে যারা পরিচালনা করত তাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে আপনার নয়ন অথবা ঘাট কর্তৃপক্ষ। তো সেখানে আমাদের রাজনৈতিক হস্তক্ষেপের কোনো বিষয় ছিল না। তো আমি এই সুবাদে এটা স্পষ্ট করতে চাচ্ছি যে সেখানে সন্দ্বীপ উপজেলা বিএনপির কোনো নেতৃবৃন্দ, বিশেষ করে আমার জানা মতে, ওই গাঁট থেকে কোনো টাকা পাইছে অথবা শুধু সন্দ্বীপ উপজেলা বিএনপির বিদ্যুৎ সংক্রান্ত একটা বিষয়ে আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক সদস্য সচিব শহীদ ইসলাম শহীদ কিছু টাকা মিটারটা ঠিক করার জন্য দিয়েছিল, এটুকুন আমি জানি, সেটুকুন আমার নলেজে ছিল। সম্ভবত সেটা 20-25 হাজার টাকার একটা বিষয়। আর এর বাহিরে আমার জানা মতে মানে ওই ঘাটের কোনো টাকা আমার উপজেলা বিএনপির কোনো নেতৃবৃন্দের কাছে গেছে আমার জানা মতে নাই। আর আমি ব্যক্তিগতভাবে সেই জানার কোনো সুযোগ আমার হয় না এবং আমি জানি না। আরেকটি বিষয় এটার সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে যে আজকে বিভিন্ন ফেসবুক আইডিতে যে একটু চোখে পড়লো যেটা, সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে প্রথমে তো ঘাটটা যারা পরিচালনা করছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা আলাপ আলোচনা করে, সম্ভবত আমি যেটুকুন জানি যে জগলুল নয়ন উনি দায়িত্বটা দিয়েছেন। এর কিছুদিন পরে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই দায়িত্বটা দেওয়া হয়েছে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিস আক্তার টিটু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের গাজী মোহাম্মদ হানিফ। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে গাজী হানিফ এবং আনিস আক্তার টিটু আমাদের সাথে কাজ করছে নিঃসন্দেহে, কিন্তু এই ঘাটে তাদেরকে কোনোভাবে এই ঘাটটার ওখানে পরিচালনা করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার কোনো প্রভাব অথবা ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো আলাপ আলোচনা করে কিন্তু দেওয়া হয়নি। নয়নও এটা আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে আলাপ আলোচনা করে দেওয়া হয়নি। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আনিস আক্তার টিটু এবং গাজী হানিফ পরে অবশ্য তাদের দুইজনের সাথে শহীদও সম্পৃক্ত হয়েছে কোনো না কোনোভাবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই ঘাট পাইয়ে দেওয়ার অথবা এই ঘাটের তাদেরকে তো ঘাটের অংশীদার করে নাই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে তাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অনেকটা আহ, কর্মচারীর মতো বা কর্মকর্তার মতো। ওখানে কোনো ঘাটের কোনো পার্টনার হিসেবে তাদেরকে কিন্তু নেওয়া হয়নি। তো স্বাভাবিক কারণে সেখানে যারা ঘাট পরিচালনা করে মূল মালিক যারা, তারা তাদের সুবিধা মতো যাদেরকে দিয়ে ঘাট পরিচালনা করতে সহজ হবে সেই কাজটি করেছে। আমি স্পষ্টভাবে যেটা বলতে চাচ্ছি যে আনিস আক্তার টিটু এবং গাজী হানিফ ওনারা যেই ঘাট পরিচালনার ক্ষেত্রে জড়িত ছিল, সেই জড়িত হওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো অনুরোধ অথবা আমার ব্যক্তিগত কোনো প্রভাব কাজ করেনি, আমি এটা স্পষ্ট করে বলতে চাচ্ছি। এটা একটা বিষয়। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত 3 দিন আগে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা অসুস্থ অবস্থায় গাছুয়া হসপিটাল থেকে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শক্রমে ওনাকে চট্টগ্রাম নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঘাটে আসলো। তাৎক্ষণিকভাবে ঘাটে 2-3 ঘন্টা স্পিডবোট চলতে না পারার কারণে উনি ওখান থেকে আনন্দ পাঠশালা হসপিটালে যাওয়ার মুহূর্তে উনি মারা গেছেন। ওখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই 2-3 ঘন্টা ঘাটটা কী কারণে বন্ধ ছিল সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। সেখানে কেউ আনিস আক্তার টিটুকে দোষারোপ করতেছেন, কেউ শহীদকে দোষারোপ করতেছেন। আমি আমার জায়গা থেকে আজকে মাননীয় সংসদ সদস্য আলহাজ মুস্তফা কামাল পাশার সাথে সকালে কথা বলে উনি আমাকে এই বিষয়টা তদন্তের মাধ্যমে ইয়েনুকে বলার জন্য, এবং উনি নিজেও বলেছেন ইয়েনু মহোদয়কে, যাতে করে এখানে উনি নিরপেক্ষভাবে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনাটা কি সেটা তদন্ত সাপেক্ষে। আমার বক্তব্য হচ্ছে আমার দলের কেউ যদি এই মৃত্যুর ঘটনা অথবা ঘাট বন্ধের কারণ কোনো ঘটনার সাথে জড়িত থাকে, অবশ্যই সেটা আইনের আওতায় আসা উচিত এবং আমি মনে করি সেটা
সন্দ্বীপবাসীর বৃহত্তর স্বার্থে আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। সেই প্রেক্ষিতে অবশ্যই বিষয়টা তদন্ত হওয়া উচিত। কেউ কাউকে দোষারোপ করে এটার সুষ্ঠু কোনো সমাধান হবে না। কারণ এই যে ঘাটের দীর্ঘদিনের সমস্যা, এটা আবহমানকালের সমস্যা। এই সমস্যাটা আজকে নতুন করে হয়েছে তা না, বাট আমরা তো চেষ্টা করতে হবে এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য। তো আমি মনে করি যে আমাদের এমপি সাহেব বিশেষ করে উনি 23 তারিখ বাংলাদেশে আসবেন। আসলে পরে উনি হয়তো একটা কার্যকর ব্যবস্থা নেবেন। ইন দ্য মিন টাইম ইয়েনু হয়তো একটা তদন্ত কমিটি করবে, ওনাকে এমপি সাহেব বলেছেন, আমিও বলেছি, যাতে করে বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা নিতে পারে। আরেকটা বিষয় যেটা সেটি হচ্ছে যে আমি আপনার বিশেষ করে আমাদের দলীয় নেতাকর্মী তাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো, ঘাট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগতভাবে আমার আমি আগে আমার নিজের বিষয়টা নিজে শেয়ার করতে হবে, তারপর আমার দলের কথা আসবে। আমি নিজে যদি সব কিছুতে ইনভলভ হয়ে যাই তাহলে তো আমি দলের কথা আমি বলতে পারবো না। তো এই জায়গায় আমি একদম সত্যিকারভাবে আমি বলতে পারবো যে এই ঘাট সংক্রান্ত বিষয়ে আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে গুপ্তাছড়া ঘাটে যে সাম্প্রতিক যে বিষয়গুলো, এগুলোতে আমার কোনো ইনভলভমেন্ট নাই। আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত ইনভলভমেন্ট হওয়াটাকেও আমি খুব একটা পছন্দ করি না। আমি মনে করি এটা যারা ঘাট পরিচালনা করে তাদের বিষয়, এবং তারা যদি ঘাট পরিচালনা করতে গিয়ে কোনো নিয়মের ব্যত্যয় ঘটায় অথবা সেখানে সন্দ্বীপের মানুষ যদি কষ্ট পায়, সন্দ্বীপের মানুষ নৌপথে নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে যদি কোনো সমস্যা সৃষ্টি করে, অবশ্যই আমরা সন্দ্বীপের মানুষ হিসেবে, আমরা দলগতভাবে হোক আর সন্দ্বীপের মানুষ হিসেবে আমরা সেটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই সেটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে আমাদের যে সীমাবদ্ধতা, বিশেষ করে আমরা যাতায়াতের ক্ষেত্রে একটা ইজারাদারের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই যে ঘাটটা এখন উন্মুক্ত, এখানে যে কেউ, আমরা বারবার বলে আসছি, যে কেউ এখানে প্রতিযোগিতামূলক যাত্রী পারাপারের জন্য যে কোনো ম্যানেজমেন্ট সৃষ্টির মাধ্যমে এটা পরিচালনা করতে পারে। বিকল্প ব্যবস্থা না থাকার কারণে এটা আমরা মনে করি যে এক সিটি এভাবে বিষয়টা হচ্ছে, যার কারণে সন্দ্বীপের মানুষ কষ্ট পাচ্ছে, সন্দ্বীপের মানুষ ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে। তো আমি মনে করি এটার অবসান হওয়া উচিত, এবং আমরা দলগতভাবে এবং আমাদের সন্দ্বীপ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হয়তো উনি এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা আশা করি যে এই সমস্যা সমাধানের জন্য যে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রেক্ষিতে হয়তো এই সমস্যাটা নিরসন হওয়ার জন্য একটা উদ্যোগের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। আমি আরেকটা বিষয় যেটা সেটা বলি যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ, আমাদের বলতে আমাদের ফেসবুক ভিত্তিক অনেক অভিযোগ। আসলে ফেসবুক ভিত্তিক যে অভিযোগ, আমি মনে করি আমি উপজেলা বিএনপির আহ্বায়ক, আমি তো সর্বোচ্চ ব্যক্তি না, আমার উপরে এখানে আরও 4জন নেতা আছে। আমার উপরে এখানে ইঞ্জিনিয়ার বেলাল সাহেব আছেন, মিজানুর রহমান মিল্টন সাহেব আছেন, আমাদের তরিকুল আলম তেনজিং সাহেব আছেন, আমাদের সন্দ্বীপ থেকে বারবার নির্বাচিত মুস্তফা কামাল পাশা আছেন। আমি আমার বক্তব্যটা এইভাবেই পরিষ্কার করতে চাচ্ছি যে আমার কোনো অপরাধ যদি আহ্বায়ক হিসেবে তাদের কাছে যদি প্রতীয়মান হয়, তদন্ত সাপেক্ষে যদি আমি অপরাধী হয়ে থাকি, আমার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যদি আমার কোনো সম্পৃক্ততা থেকে থাকে, অবশ্যই আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে। ওনারা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা উদ্যোগী হতে পারে। আমি নিজে নিজে আমি অন্ততপক্ষে এটুকুন বলতে পারবো যে আমার জানা মতে আমার কাছে ওই ধরনের কোনো দুর্বলতা নাই স্বাভাবিক কারণে। তবে হ্যাঁ, আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি দায় এড়াতে পারি না। কিন্তু আমি 5ই আগস্টের আগে এই যে দলের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম, দলীয় কর্মসূচি, আমাদের সরকার বিরোধী যত আন্দোলন কর্মসূচি, উপজেলা বিএনপিকে আমি ঐক্যবদ্ধ রেখে কাজ করে আসছি। আমি নির্বাচনের সময় আন্তরিকভাবে সব পক্ষ, সব বলয় একত্রিত করে নির্বাচনটাকে আমরা পরিচালিত করেছি, এবং সেই পরিচালনার মাধ্যমে আমাদের সন্দ্বীপ থেকে দল যাকে মনোনয়ন দিয়েছেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। আরেকটি বিষয়, কাকে নমিনেশন দিয়েছে সেটি দলের সিদ্ধান্ত। দল মুস্তফা কামাল পাশাকে নমিনেশন দিয়েছে, আমরা ওনার পক্ষে, দলের পক্ষে, দানাশীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। নির্বাচিত হওয়ার পর একজন মানুষ অসুস্থ থাকতেই পারে,
আমরা স্বাভাবিক কারণে জনগণ, সন্দ্বীপের মানুষ ওনাকে নির্বাচিত করেছে। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে উনি যে অসুস্থতা তো আর আজীবন থাকবে না, উনি সুস্থ হয়ে নিশ্চয় সন্দ্বীপে নির্বাচনের সময় উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন নিশ্চয় সেটা উনি পালন করবেন। আমি মনে করি যে আমরা বর্তমান যেহেতু বিএনপির সরকার দায়িত্বে আছে, স্বাভাবিক কারণে সন্দ্বীপের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে উনি উনি ওনার ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন। আগামীতেও ওনার এই চেষ্টাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে উনি ওনার ভূমিকাটা সঠিকভাবে উনি পালন করে যাচ্ছেন বা পালন করবেন। আরেকটি বিষয় যেটা সেটি হচ্ছে যে আহ, আমার নেতা কর্মীদের ইভেন কি আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করব তদন্ত সাপেক্ষে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে আমার যদি কোনো ইনভলভমেন্ট থেকে থাকে আমি বলবো যে আমাকেও সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমার মানে আমার জন্য ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমি তো দলের দায়িত্বে থেকে দলের ঊর্ধ্বে না, আমার চেয়ে আমার দল বড়। আমার দলের ভাবমূর্তি কোনো হয় এমন কর্মকাণ্ডের সাথে যদি আমার কোনো সম্পৃক্ততা হয়, আমি নিঃসন্দেহে আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি কম কথা বললেও আমি মনে করি যে দল সেটা বিবেচনা করবে যে সত্যিকারের অর্থে যে সমস্ত অভিযোগগুলো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আছে সেগুলো যাচাই বাছাই করে তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আরেকটি বিষয় যেটা সেটি হচ্ছে যে আমরা এই ফেসবুকে বিশেষ করে আমাদের দলের অনেক নেতা কর্মী জুনিয়র প্লাস আমাদের সন্দীপের অনেক ফেসবুকে যারা প্রতিনিয়ত লিখতে অভ্যস্ত, আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা যে কোনো বিষয় এখান থেকে কাট করো না নাকি, যে কোনো বিষয়ে আমার দল সিদ্ধান্ত নেবে। আমাদের দলের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আমি পরিশেষে আমার দলীয় নেতা কর্মী তাদেরকে উদ্দেশ্য করে এবং সন্দীপবাসীর উদ্দেশ্য করে যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের গাঁট সংক্রান্ত যে কোনো বিষয় আমরা আশা করি আমাদের এমপি মহোদয় যথাযথ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে যাতে আমরা বের হতে পারি, সন্দ্বীপের মানুষ যাতে নিরবিচ্ছিন্নভাবে স্বস্তিতে যাতায়াতের সুযোগ করে নিতে পারে, সেটার জন্য আমরা আশা করি আমরা আমাদের এমপি সাহেবের নেতৃত্বে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি এই যেহেতু সন্দ্বীপের আরও যে সমস্ত সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে সব কিছু করা হয়তো সম্ভব হবে না, কিন্তু পর্যায়ক্রমে আমরা আশা করি যে আমাদের নির্বাচনী যে কমিটমেন্ট সেই কমিটমেন্টগুলো নিয়ে হয়তো কাজ করবে। আমরা আশা করি যে ঘাটের বিষয় নিয়ে উদ্ভূত যে পরিস্থিতিটা সেই পরিস্থিতির আলোকে আমরা যিনি ঘাট পরিচালনা করবেন ওনার কর্মকাণ্ডের কারণে সন্দ্বীপের মানুষ যাতে কোনো পারাপারের কোনো ভোগান্তি না ঘটে সেটার জন্য আহ্বান জানাবো। আর তার যদি ব্যর্থ হয় তাহলে সন্দ্বীপ বিএনপি অবশ্যই সন্দ্বীপের মানুষের সাথে সেটা রুখে দেওয়ার জন্য এবং সেটা সমাধান করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে উদ্যত আহ্বান জানাবো। আমরা সে বিষয়ে আমরা অত্যন্ত ধৈর্যতার সাথে আমরা কাজ করে যাচ্ছি বা কাজ করব। আশা করি অচিরেই আমাদের মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপে বিষয়গুলো সমাধান হবে। আমি পরিশেষে সবাইকে বিশেষ করে যারা ফেসবুকে লিখেন বা বলেন, আমি মনে করি যে একটু যাচাই বাছাই করে সব কিছু বললে মনে হয় আমাদের সবার জন্য ভালো, সন্দ্বীপের মানুষের জন্য ভালো, আর আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানের জন্য সেটি অবশ্যই আরও ভালো। আমি পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই কথাগুলা বলার সুযোগ পেয়ে দ্বীপের সংবাদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকের যে সন্দীপের মানুষের যে প্রশ্ন সেগুলোর উত্তর আশা করি পেয়ে গেছে। আপনি নিজেই সবকিছু ক্লিয়ার করেছেন, খোলাসা করেছেন, তার জন্য আপনাকে আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এবং সবাই লাইভে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দ্বীপের সংবাদ পরিবারের পক্ষ থেকে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও কথা হবে সবার সাথে অন্য প্রসঙ্গে।